হ্যালো। হ্যালো। এখানে একটু রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নিউরোলজি ফার্স্ট মেডিসিন থেকে কিভাবে সলভ করবো সেটা নিয়ে ডিসকাশন করবো। নিউরোলজির টপিক গুলা কোনগুলো ইম্পর্টেন্ট, কিভাবে ক্লু বোঝানো হবে, কোন ক্লু গুলো ইম্পর্টেন্ট এসবিএ তে আসার মতো, কোন টপিকটা থেকে কোন টাইপ বা কোন পয়েন্টে ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা হচ্ছে যে আজকে ডিসকাশন করবো। আচ্ছা, রেসপন্স করতে বলছিলাম যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। আহ জন না, এক সেকেন্ড। আচ্ছা, আপনারা সবাই যারা আছেন এখানে তারা একটু কষ্ট করে রেসপন্স করবেন। ইয়েস, নো, ভেরি গুড, যাই পারেন আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে ফার্স্ট মেডিসিন। সবাই তো পরীক্ষা দিচ্ছেন জানুয়ারিতে, রাইট? কেউ দেখি কোনো কথা বলে না। এত ভয় পাওয়ার তো কিছু নাই, বাঘ ভাল্লুক না তো আমি। জি ভাইয়া। দেখা যাচ্ছে জি ভাইয়া। সবাই স্ক্রিন দেখতেছেন। ঠিক আছে, শুনেন, আমার কাছে লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কোনো কিছু নাই। যেটাতে সমস্যা, যেখানে বুঝতে সমস্যা, কোনো কিছু কনফিউজ, কোথায় কি করবেন না করবেন সবকিছু আপনার ডিরেক্টলি আস্ক করবেন, কোনো সমস্যা নেই। গত এক সপ্তাহ ঘুরে ধরে অসুস্থ, তারপরে এরকম এরকম হচ্ছে ক্লাস নিয়ে যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় একটা ভালো প্ল্যানিং করার জন্য, ঠিক আছে। তো এখানে আপনাদের ভয় পাওয়ার কিছুই নাই, সুন্দরভাবে হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসেন, আমরা যে কোনো প্রশ্ন পড়ার ক্ষেত্রে এমআরসিপি তে যেটা করতাম সেটা হচ্ছে যে নিচ থেকে পড়তাম, মানে এখান থেকে শুরু করতাম, যেটা যে কোনো পরীক্ষায় হোক। তো এখানে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি সবসময় যে কোনো পরীক্ষাতে। এটা একটা প্যাটার্ন অফ ট্রিক আর কি, যে আপনি নিচ থেকে পড়লে ধরেন হয়তো বা উপরে অনেক কিছু লাইন, নিচে লেখা আছে যে এই ড্রাগের মেকানিজম কি, ঠিক আছে। তো এটা তো লাস্ট লাইনে লেখা আছে, ওটা তো এক পাঁচটা অপশন দেখে লাস্ট লাইন দেখলেই হয়ে যায়। এরকম অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো হচ্ছে যে আপনি সহজে বুঝে ফেলবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে এই ট্রিকটা। সো প্রথমে আমাদের অ্যান্টিবডি মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস কন্ডিশন কি কি আছে? অ্যান্টি অ্যাসিটাইলকোলিন, জো 1, এমআই 2, মাস, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, 65 year মেল, several months of progressive weight loss, increased difficulty breathing and generalized fatigue. He is a cigarette smoker, 50 pack year per history. Over the past few months, he also noticed increasing difficulty climbing stairs, although this improves as he continues to climb. He mentioned dry mouth as well as impotence. Patient cachectic, pelvic girdle weakness আছে that improves with a short period of exercise. Hyporeflective, again this improves with exercise. যে কোনো কিছুই এক্সারসাইজ করার সাথে সাথে ইমপ্রুভ করতেছে। তাহলে এটা কোন ডিজিজ? আর যে কোনো, হ্যাঁ হ্যাঁ শিওর, কোন আপু?
Lames, Lambert Eaton myasthenic. ল্যাম্বার্ট ইটন, ভেরি গুড। ল্যাম্বার্ট ইটন সিনড্রোম, ঠিক আছে, বা এটাকে বলা Myasthenic হয় syndrome. মায়াস্থেনিক সিনড্রোম, ভেরি গুড। ল্যাম্বার্ট ইটন মায়াস্থেনিক সিনড্রোম। আচ্ছা, সো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের যে যে ক্লুটা, যেটা আমি এক ইয়াতে বলে দিলাম যে যত আপনি এক্সারসাইজ করতেছেন তত এটা ভালোর দিকে যাচ্ছে, আপনি যত এক্সারসাইজ করবেন তত এটা খারাপের দিকে যাবে। তাহলে এটা কিসের জন্য ক্লু? এটা হলো myasthenia gravis. মায়াস্থেনিয়া গ্রাভিস, ভেরি গুড। তাহলে ল্যাম্পার্টিটন আর মায়াস্থেনিয়া গ্রাভিস একটা আরেকটার অপোজিট, ঠিক আছে। অ্যান্টি অ্যাসিটাইলকোলিন অ্যান্টিবডিজ কার ক্ষেত্রে দেখা হয়? Myasthenia gravis. মায়াস্থেনিয়া গ্রাভিস, ভেরি গুড। তাহলে যখন পড়বেন তখন পাঁচটা অপশন কিভাবে দেখবেন দেখেন। এটা তো বললাম হচ্ছে যে আমরা মায়াস্থেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে, ঠিক আছে। জোয়ান কোথায় দেখা হয় কে বলতে পারবেন? Joan polymyositis. পলিমায়াসাইটিস, ওকে। MI12, আচ্ছা এটা একটু ডিফিকাল্ট। MI12 বলেন। Dermatomyositis. ভেরি গুড, ডার্মাটোমায়াসাইটিস। মাস্ক, Most এটা myasthenia gravis. এটাও মায়াস্থেনিয়া গ্রাভিস, ওকে। আর হচ্ছে আপনার লাস্টেরটা, এটা লেমস। এই যে এটা হচ্ছে লেন্স। দেখেন তাহলে এক নাম্বার জিনিস হচ্ছে যে আপনি সিনারিও পরে বের করলেন, এক্সারসাইজ বাড়ার সাথে সাথে এক্সারসাইজ করার সাথে সাথে বাড়তেছে কমতেছে। পাঁচটা অপশন দিয়ে আপনি স্পেসিফিক ভাবে অ্যান্টিবডি কারেক্ট করে ফেলতে পারলেন। অ্যাসিটাইলকোলিন, মাইসথেনিয়া গ্রাভিস, জো1 পলিমাইসাইটিস, MI12 ডার্মাটোমায়াসাইটিস, মাস্কো মাইসথেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে। সো ভোল্টেজ টেস্ট হচ্ছে আপনার ল্যাম্বার্ট ইটনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসেন এক্সপ্লেনেশন। আমি বলি যে ডেভিডসন থেকে দেখতে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনারা এক্সপ্লেনেশন দেখেন তাহলে কোন জিনিসটা এক্সপ্লেনেশন দেখবেন আপনি? এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা পয়েন্ট আছে, ধরেন আপনি ল্যাম্বার্ট ইটন ডায়াগনোসিস করে ফেললেন, পরবর্তী স্টেপ কি কেউ বলতে পারবেন? পরবর্তী স্টেপ কি করবেন? আপনি ডায়াগনোসিস করে ফেললেন, পরবর্তী স্টেপ কি হবে বলতে পারবেন কেউ? ভাইয়া ম্যালিগন্যান্সি। হ্যাঁ, ম্যালিগনেন্সি দেখবেন, ভেরি গুড। কার কার ক্ষেত্রে এটা ম্যালিগনেন্সি দেখা হয় এরকম ক্যান্সার, কোন ডিজিজ? ক্যান্সার, স্মল ল্যাম্বার্ট সেল লাং ইটন, তারপরে ক্যান্সার, স্মল সেল, স্মল সেল লাং ক্যান্সার। আচ্ছা, ওভারি, ব্রেস্ট। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনি এমন একটা ডায়াগনোসিস বের করলেন, তার আন্ডারলাইং ম্যালিগনেন্সি থাকতে পারে। যে ভাই অ্যান্সার দিচ্ছেন ওই ভাই বলতে পারবেন? এটা আমার এই মাসে ক্লাস করছেন মনে হয়, বলেন তো। জানা নেই। বলেন না, জানা নেই। আচ্ছা, ল্যাম্বার্ট ইটন, তারপর হচ্ছে আপনার নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। ল্যাম্বার্ট ইটন, নেফ্রোটিক সিনড্রোম এগুলোর ক্ষেত্রে হচ্ছে যখন আপনি এই ডিজিজ গুলা বের করবেন, বা হচ্ছে যে আপনার এই মায়াস্থেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে আন্ডারলাইং হচ্ছে যে একটা আপনার কন্ডিশন থাকে, তো আরেকটা হচ্ছে পলিমায়াসাইটিস বা ডার্মাটোমায়াসাইটিস। সেই চারটা কন্ডিশনের ক্ষেত্রে আপনি যখন ডায়াগনোসিস করে ফেলবেন, তার আন্ডারলাইং ম্যালিগনেন্সি আছে নাকি সেটা আমাদেরকে এক্সক্লুড করা লাগবে। পরবর্তী আমাদের স্টেপ অফ ম্যানেজমেন্ট হবে হচ্ছে কি আমরা ম্যালিগনেন্সি আছে নাকি সেটা বের করা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই ল্যাম্বার্ট ইটন সম্পর্কে হচ্ছে যে ডেভিডসনের জাস্ট কয়েকটা লাইন লেখা আছে, ঠিক আছে। যে লাইনগুলো লেখা আছে তার মধ্যে ইম্পর্টেন্ট লাইনের মধ্যে আছে এই একটা পয়েন্ট, যে হচ্ছে আপনার এটা সিনারিওটা কি, এক নাম্বার। দুই নাম্বারে হচ্ছে যে আপনার এটার আন্ডারলাইং ম্যালিগনেন্সি কি হতে পারে, ঠিক আছে। তিন নাম্বার হচ্ছে যে এটার অ্যান্টিবডি কোনটা। একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা,
তো বেসিক্যালি হচ্ছে এখানে সব পয়েন্ট গুলো আছে, ঠিক আছে। প্রি সাইনাপটিক সাইডের ক্যালসিয়ামের সমস্যা হলে ল্যাম্বাটিটন, পোস্ট সিনাপটিক হলে মাইসথিনিয়া গ্রাভিস, ঠিক আছে। কার্ডিনাল সাইন, এই জিনিসটা যেহেতু লেখা আছে, এই যে কার্ডিনাল সাইন, টেন্ডন রিফ্লেক্স বাদ হয়ে যাবে, এই পয়েন্টটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যে ল্যাম্বাটিটন বের করছি, কার্ডিনাল সাইন কি পাবো, ডায়াগনোসিস কেমনে করবেন, ইলেকট্রোফিজিওলজিক্যালি হচ্ছে আপনি ডায়াগনোসিস করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্ট গুলো বুঝতে পারলাম যে আমাদের প্রশ্ন সলভ করার পরে এক্সপ্লেনেশন কিভাবে দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি আমরা, এটা দরকার নাই। ওকে, নেক্সট প্রশ্ন, মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, জিবিএস, ফাংশনাল, সিআইডিপি, বটুলিজম। 30 বছরের লেডি, কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি নাই, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, টুডে হিস্ট্রি অফ পিনস এন্ড নিডল, লোয়ার লিম্ব, প্রোগ্রেসিভ ওয়াকিং ডিফিকাল্টি, পায়ের সমস্যা। She offers a history of diarrheal illness 1 week ago. এইটুকুর মধ্যে ডায়াগনোসিস বলে ফেলেন। GBS. জিবিএস, ভেরি গুড। একটা ডায়রিয়াল ইলনেস যখন হয়, তারপরে যখন পেশেন্ট নিউরোলজিক্যাল লোয়ার লিম্ব সিমটম নিয়ে আসবে, ফার্স্টে আপনাকে ডিফারেন্সিয়ালে রাখতে হবে জিবিএস, ঠিক আছে। তার পরবর্তীতে দেখেন অনেক কিছু বলছে, যেমন পিন প্রিক সেন্সেশন নাই লোয়ার লিম্বে, মিড থাই পর্যন্ত, আপার লিম্বে ডিস্টালি নাই, বাইল্যাটারাল অ্যাঙ্কেল ডোরসিফ্লেকশনের সমস্যা, নি ফ্লেকশনের সমস্যা, এক্সটেনশনের সমস্যা, মোটামুটি নিচ থেকে উপরের দিকে আসতেছে, ঠিক আছে। সো দিস ইজ জিবিএস, ওকে। আচ্ছা, জিবিএস এর কোন ভ্যারাইটিতে উপর থেকে উইকনেস শুরু হবে? মিলার ফিশার। মিলার ফিশার, ভেরি গুড। আমাদের লাস্টের সেশন, গত সেশন গেল না, জানুয়ারি সেশনে হচ্ছে যে আপনার বটুলিজম থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে। বটুলিজম থেকে প্রশ্ন আসছিল এবং প্রশ্নের ধরনের মধ্যে আইভি ড্রাগ কথাটা উল্লেখ করে দিছিল, ঠিক আছে। যে আইভি ড্রাগ ইউজ করে পেশেন্ট হচ্ছে যে এখন উইকনেস নিয়ে আসছে আপনার কাছে, সো আপনি কি চিন্তা করবেন, এরকম দিয়ে বটুলিজমের একটা ফিচার দিয়ে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে লাস্টের আগের সেশনের এসবি ছিল। সো জিবিএস এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমরা যদি হচ্ছে যে একটু দেখি ডেভিডসন থেকে, পাইছি, নিচের দিকে বসেছি। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখান থেকে কি কি পয়েন্ট জানতে হবে। আপনার প্রথম জিনিসটা আমাদের জানতে হবে যে এটা সিনারিও কিভাবে আসবে। তো সিনারিও সম্পর্কে একটা আইডিয়া পাই। আমি যে মিলার ফিশার সম্পর্কে জিজ্ঞেস করছি, এটা কেন জিজ্ঞেস করছি, কারণ মিলার ফিশার থেকে প্রশ্ন আসছিল এবং এটার কোন অ্যান্টিবডিটা ইম্পর্টেন্ট সেটা আসছিল, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার গেল। তারপরে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনি যদি সিএসএফ ফাইন্ডিং দেখেন, সিএসএফ ফাইন্ডিংস এর ক্ষেত্রে আপনার যে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন আছে, এই জিনিসটা তুলে দিতে পারে, এই জিনিসটা তুলে দিতে পারে এবং এই পয়েন্টটা তুলে দিয়ে আপনাকে এমসিকিউ দিতে পারে এবং এটা পরীক্ষায় আসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসতে পারে যে একটা ইলেকট্রোফিজিওলজিক্যাল চেঞ্জের ক্ষেত্রে আমরা কি ফিচার পাবো, কেন এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে মাইসথিনিয়া গ্র্যাভিস, তারপর হচ্ছে জিবিএস, এদের ইলেকট্রোফিজিওলজিক্যাল চেঞ্জটা আমাদের জানা লাগবে। নেক্সট যদি আপনার প্রশ্ন আসে, এই পয়েন্ট থেকে আসার চান্স সবচেয়ে বেশি, কারণ জিবিএস ডায়াগনোসিস, মাইসথিনিয়া গ্র্যাভিস ডায়াগনোসিস এগুলো অলরেডি চলে আসছে। তো এগুলা দিয়ে ঘুরায় পেঁচে প্রশ্ন না দিয়ে যদি আরেকটু ডিপলি প্রশ্ন করতে চায় বা আরেকটু স্টেপ আগায় নিতে চায়, তখন এই ইলেকট্রোফিজিওলজিক্যাল চেঞ্জ লাইক কন্ডাকশন ব্লক and multifocal motor slowing
ঠিক আছে, প্রক্সিমালি ডিলেড এফ ওয়েভ, এই পয়েন্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, হয় এমসিকিউ না এসবিএ। ওকে, নেক্সট আসতে পারে যে এই যে যেটা আমি বলছিলাম পলিমায়াসাইটিস, তারপর হচ্ছে বটুলিজম, এআইপি, ঠিক আছে, এইসব ক্ষেত্রেও আমাদের সেম প্যাটার্নে নিউরোলজিক্যাল ফিচার থাকতে পারে। আচ্ছা, জাস্ট আমাকে একজন একটু বলেন তো, এই এআইপি ফিচার কখন চিন্তা করবেন, সিনারিওটা কি থাকবে? peripheral neuropathy, abdominal pain. পেরিফেরাল পেরিফেরাল, হ্যাঁ। আচ্ছা, আরো স্পেসিফিক হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমের সমস্যা, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, ঠিক আছে। আরো স্পেসিফিক ক্লু যদি বলা হয় তখন, আরো স্পেসিফিক ক্লু হাইপোনাট্রিমিয়া যদি আছে, ট্যাকিকার্ডিয়া আছে। হাইপোনাট্রিমিয়া আছে, ট্যাকিকার্ডিয়া আছে, আরেকটু স্পেসিফিক যেতে হবে। হাইপোনাট্রিমিয়া, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া দিয়ে, ইউরিনটা হচ্ছে যখন মানে সানলাইট এক্সপোজার হয় তখন ডার্ক কালার হয়ে যায়। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটার সাথে রিলেটেড একটা হেমাটোলজিক্যাল কন্ডিশন আছে, যে আপনি প্রস্রাব ধরে রাখলে সকালবেলা এটা ইউরিনের কালার PNH চেঞ্জ হয়ে যাবে। পিএনএইচ, ভেরি পিএনএইচ গুড, আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, পিএনএইচ। সো এটা হচ্ছে কোরিলেশন। আপনি পড়তেছেন একটা টপিক, আপনি আরেকটা টপিকের সাথে এটা কোরিলেশন করতে চাইবেন, যাতে জিনিসটা আপনার মাথায় গেঁথে যায়। যে জিনিস আপনি ভুল করবেন, যে জিনিস আপনি বারবার করবেন, সেটা অটো রিফ্লেক্সে চলে আসবে, অটো রিফ্লেক্সে চলে আসবে, ঠিক আছে। কেন বলতেছি, পরীক্ষার হলে যখন একটা প্রশ্নের অ্যান্সার পারবেন না, সমস্যা নেই, পরেরটাতে চলে যাবেন। র্যাপিডলি যখন একটার পর একটা পারতে থাকবেন, তখন ব্রেইনটা সুন্দরভাবে কাজ করবে, নিজের কনফিডেন্সটা বেড়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ হচ্ছে আপনার কোরিলেট করে পড়া। ওকে, সো আমরা এখানে বলতেছিলাম ব্যাপারগুলা, যে সরি, এখানে ছিল জিবিএস এর ক্ষেত্রে। সো জিবিএস এর ক্ষেত্রে এই দুইটা পয়েন্ট ইনভেস্টিগেশন থেকে ইম্পর্টেন্ট। নেক্সট আসেন কি, নেক্সট আসেন হচ্ছে আমাদের কি দিতে পারি যদি ক্রাইসিস নিয়ে আসে। দুইটা জিনিস, একটা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে আইভিআইজি দিতে পারবো আমরা, ঠিক আছে। নেক্সট আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার আসে নাই কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে, সেটা হচ্ছে কি অ্যাডভান্স প্রগনোস্টিক ফিচার, যে ওল্ডার এজ নাকি, ভেন্টিলেশন তাড়াতাড়ি লাগতেছে নাকি, এক্সোনাল এভিডেন্সটা কেমন। এই জিনিসগুলো যখন দেখবো, তখন বুঝবো যে আমরা এটা খারাপের দিকে যাচ্ছে, বা এটা সাসপেক্ট করতেছে এটা ক্রাইসিসের দিকে যাচ্ছে, ঠিক আছে। তখন আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হইতে পারে, সেটা বলতে পারে। নেক্সট আরেকটা পয়েন্ট আছে, এই জিনিসটা এমআরসিপি তে খুব আসে, ঠিক আছে, যে আপনি মনিটর করবেন কিভাবে তার অবস্থা ভালো নাকি খারাপ, কিভাবে Post মনিটর vital করবেন, ভাইটাল ক্যাপাসিটি দেখে আমরা মনিটর করব, ঠিক আছে, ভাইটাল ক্যাপাসিটি দেখে আমরা মনিটর করব, ভেরি গুড। আমি এখান থেকে পড়তেছি না, আমি এই জায়গা থেকে পড়তেছি না, এই জায়গা থেকে পড়ে আবার এক্সপ্লেনেশনে যাওয়া একটু টাফ, একটু সময় বেশি, ঠিক আছে। যদি পড়তে চান, যদি পড়তে চান, অনেকেই সময় বেশি দিয়ে পড়তে পারেন, তারা খুব স্পেসিফিক ভাবে পড়বেন, জাস্ট ক্লু গুলা ধরার জন্য। যেমন দেখেন, অ্যাসেন্ডিং মানে লেগে আগে এফেক্ট করবে, কোনো রিফ্লেক্স থাকবে না, এই দুইটা পয়েন্ট থাকা মানে মোটামুটি একটা ইনিশিয়ালি আপনি ধরে নিতে পারেন। একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস এর হিস্ট্রি থাকবে। একটা সিনারিও বলি একটু, একদম বাস্তব সিনারিও। যখন ইয়াতে ছিলাম, ডিএমসি তে ট্রেনিং অবস্থায় ছিলাম, তখন এরকম 2 থেকে 3টা কেস পাইছি। ইন্টারেস্টিংলি তারা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে আহ ইন্ডিয়াতে ছিল কয়েকদিন, থাকার পরে বাংলাদেশে আসার পরে 1 থেকে 2 সপ্তাহ পরে তাদের এই সিমটম শুরু হয়েছে, এবং এটা যেটা র্যাপিডলি হয় সেটা খুবই খারাপ, ঠিক আছে। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশনটা এমআরসিপি ক্লাসে বলছিলাম, প্রোটিন রেইজ থাকবে, নর্মাল ব্লাড সেল কাউন্ট থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখেন, এই যে ইনভেস্টিগেশন ওখানে যা পড়ছেন এখানেও কিন্তু একই, এই জন্যই বলি যে অ্যারাউন্ড 60 থেকে 70% পড়া হচ্ছে এমআরসিপি আর এফসিপিএস এ সেম, ঠিক আছে। ম্যানেজমেন্ট অপশনটা অনেক ভ্যারি করে, অনেক কি অনেক বেশি ভ্যারি করে, সেটা লাগবে না আপনাদের। আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে আমার এখানে কিভাবে পড়তে হবে না পড়তে হবে। হ্যালো, আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ইন ইনভেস্টিগেশন? কি সিটি অ্যাঞ্জিওগ্রাম, লাম্বার পাংচার,
MRI, temporal artery biopsy, urine drug screen। 52 বছরের মেল পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, সাডেন সিভিয়ার হেডেক, 12 ঘন্টা হয়েছে, ঠিক আছে, কোনো পাস মেডিকেল হিস্ট্রি নাই, কোকেন খাওয়ার হিস্ট্রি আছে। আচ্ছা, এটার একটা স্পেসিফিক জিনিস আছে, এটা বলতেছি পরে। He appears to be significant pain and distress, no sign of confusion, neurology fine, CT scan requested, কোনো abnormality নাই। পরবর্তীতে কি করবেন তার আগে বলেন এটা সাসপেক্টেড কি? হ্যাঁ, সাসপেক্টেড কি ডায়াগনোসিস চিন্তা করবেন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাবাইকার্ড হেমোরেজ হলো। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে জাস্ট একটা জিনিস বলে রাখি, এই যে কোকেইনের পেশেন্ট কি ধরনের ফিচার নিয়ে আসে, কোন সিস্টেমের ফিচার নিয়ে আসে মেইনলি? কার্ডিওলজিক্যাল। ভেরি গুড। অটোনমি। এমআই এর ফিচার নিয়ে আসে, এমআই এর ফিচার নিয়ে বেশি আসে কোকেইনের পেশেন্ট গুলা এমআই এর ফিচার নিয়ে বেশি আসতে পারে, অ্যানজাইনার ফিচার নিয়ে বেশি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, গেল। সো এটার সাথে এটা কোনো রিলেটেড নাই, জাস্ট একটু আপনাদেরকে ঘোরানোর জন্য এটা দেওয়া হয়েছে, ওকে। সাবার অ্যাকাউন্ট হেমোরেজ 12 ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। কয় ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করা হলে এটা কোনো ভ্যালু করে না? ভ্যালু নাই। 6 আওয়ার। লেস দেন 6 আওয়ার্স। ভেরি গুড। আপনি 6 ঘন্টার পরে করলেন, ফাইন্ডিংস আসতে পারে, নাও আসতে পারে। ফাইন্ডিং যদি না আসে তারপরে আমরা কি করব? লাম্বার পাংচার। ভেরি গুড, লাম্বার পাংচার করব। কি দেখবেন লাম্বার পাংচারে? জ্যান্থোক্রোমিয়া আছে কিনা। জ্যান্থোক্রোমিয়া আছে নাকি? ভেরি গুড। জ্যান্থোক্রোমিয়াটা কি বলতে পারবেন কেউ? এটা হচ্ছে রেড সেল। বলেন বলেন, সমস্যা নেই। ব্লাড আর কি, ব্লাড সেল। ব্লাড সেল, সিএসএফ এর মধ্যে ব্লাড সেল গুলো চলে আসছে নাকি? হ্যাঁ, এরকমই, ঠিক আছে, ব্লাড সেল চলে আসছে। এখানে হচ্ছে বিলিরুবিনটা যেটা আছে বিলিরুবিন বিলিরুবিন। না, আর্টারিটা আমি যেহেতু ব্রেকডাউন, সাবারাকনয়েড স্পেস দিয়ে হ্যাঁ যাচ্ছে, সেই কারণে সাবারাকনয়েড স্পেসে যখন আর্টারিটা ছিঁড়ে যাচ্ছে তখন ওখান থেকে ছেড়ে ব্লাড যাচ্ছে, সেল ব্লাড চলে গুলা আসতেছে। সিএসএফ এ জি চলে আসছে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এটাই এই কারণে যখন ইনশাল্লাহ করবেন নাম্বার ফাংশন সাবারেকয়েড হেমোরেজের ক্ষেত্রে, আমি মনে হয় 2টা না 3টা পাইছিলাম একদম ব্লাড। তা আমি ফার্স্টে ভয় পেয়ে গেছি যে আমি কি কোনো কিছু পিয়ার্স করে গেলাম নাকি। তো পরে প্রথমবার সিএ ঠিক করে দিছে, না না না, এটা ইয়া না, এটা ওরকম রেড কালার না, এটা একটু ধরেন ঝাপসা লাল রঙের হবে, যেটা দেখলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে সাবঅ্যাকাউন্ট হেমোরেজের মধ্যে পড়তেছে, ঠিক আছে। এন্ড সাবঅ্যাকাউন্ট হেমোরেজ কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট তার একটা কারণ হচ্ছে যে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। সো সাবঅ্যাকাউন্ট হেমোরেজটা হচ্ছে আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি লাগবে? কোন জায়গার আর্টারিতে সমস্যা হলে এটা হয়? পেরি অ্যানেরিজম, ঠিক আছে, সেকুলার অর পেরি অ্যানেরিজম অ্যাট বাইফার্কেশন অফ সেরেব্রাল আর্টারিজ, সার্কেল অফ উইলিসের মধ্যে। মোস্ট কমন সাইট কোনটা? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটার একটা সিনারিও আসতে পারে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডিপি কেডি। করছেন না নেফ্রোতে? এডিপি কেডি জি ভাই। নেফ্রোলজিতে পড়ছেন তো? সবাই পড়ছেন। আপনি এডিপি কেডি সরি, আপনি এডিপি কেডি স্ক্রিনিং টেস্ট বলেন। এডিপি কেডি ডায়াগনোসিসের জন্য যে স্ক্রিনিং করা, সেটার জন্য কোন টেস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আলট্রাসোনোগ্রাফি। ভেরি গুড, ভেরি গুড, আলট্রাসোনোগ্রাফি। তারপরে আমাকে বলেন একেআই নাকি সিকেডি, এটা ডিফারেন্সিয়েট করার জন্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কোনটা? আল্ট্রাসোনোগ্রাম করব। বায়োকেমিক্যাল। আলট্রাসোনোগ্রাম করে, আলট্রাসোনোগ্রাম করে।
আলট্রাসোনোগ্রাম করুন, ঠিক আছে। আচ্ছা, সো কেন বললাম আলট্রাসোনোগ্রাম দুইটা একসাথে মাথায় রাখতে পারবেন। ওকে, সো এডিপিকেটেড পেশেন্ট আপনার কাছে এরকম বেরি অ্যানিউরিজম বা সাবঅ্যারাকয়েড হেমোরেজের হিস্ট্রি নিয়ে আপনার কাছে আসতে পারে। ওকে, নেক্সট অপশন কি? নেক্সট অপশন হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এই যে থান্ডার ক্লেপ হেডেক বলতেছে, এটার উপর আর কিছু নাই, এটার উপরে আর কিছু নাই, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসবিএ ক্লু। আচ্ছা, নেক্সট আসেন, হেমোরেজের ক্ষেত্রে আপনি কি ধরনের স্টেপ ম্যানেজমেন্ট দিবেন? এই যে দেখেন, ইমার্জেন্সি সিটি করলেন, সাবঅ্যারাকয়েড হেমোরেজ পাওয়া গেছে, তাহলে কি রিওলজির কাছে রেফার করবেন, নিমোডিপিন দিবেন। যদি পান নাই ইমার্জেন্সিতে, এন্ড তারপর হচ্ছে নেগেটিভ পাইছেন ইমার্জেন্সি মানে সিটিটা, ঠিক আছে, আপনি সাবঅ্যারাকয়েড হেমোরেজ আছে নাকি লেস দেন 10% চলে গেলেন, মানে 90% শিওর নাই, ঠিক আছে। সিএসএফ করব 12 ঘন্টা পর, এই জিনিসটাই প্রশ্নতে আসছে, ঠিক আছে। আচ্ছা, করার পরে নেগেটিভ যদি আসে তার মানে নাই, নেগেটিভ যদি আসে তার মানে নাই, যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে সাবঅ্যারাকয়েড হেমোরেজ, তার মানে আমাদেরকে পাঠানো লাগবে। ওকে, আচ্ছা, এরপর আসেন কি জিনিস লাগবে আপনাদের এর পরবর্তীতে ম্যানেজমেন্ট অপশনে। আপনার শুধু জানতে হবে এখানে কয়েলিং করা, এখানে ক্লিপিং করা হয়, ঠিক আছে। কোনটা বেটার, কয়েলিং আর ক্লিপিং এর মধ্যে কোনটা বেটার, এই পয়েন্টটাকে জানতে হবে, বলতে পারবেন কেউ? কয়েলিং কি বেটার? এই যে কয়েলিংটা বেটার লেখাই আছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্টেপ কি, এখান থেকে কি কমপ্লিকেশন হতে পারে? 4টা কমপ্লিকেশনের নাম লেখা আছে, যেহেতু 4টা অপশন আছে সেহেতু আমি এটা ধরে নিতে পারি এখান থেকে এমসিকিউ আসতে পারে, 5টা অপশন যেহেতু নাই। সাবঅ্যারাকয়েড হেমোরেজের কমপ্লিকেশন দেখেন, অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস একটা হতে পারে, ডিলেড সেরেব্রাল ইসকেমিয়া হতে পারে, ভেজোস্পাজমের ভেজোডায়ালেটেড ডিসেন্ড্রিকা, হাইপোনাট্রিমিয়া মানে সিয়াদ হতে পারে, সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে আপনার কোনো ইনফেকশন অথবা ভেনাস থ্রম্বোসিস, ঠিক আছে, ভেনাস থ্রম্বোসিস বা ইনফেকশন হতে পারে। ওকে, সরি। তো এটা হচ্ছে সাবঅ্যারাকয়েড হেমোরেজের যেসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ওইসব জায়গা নিয়ে আমাদের আলোচনা। সেম আছে যে আপনারা দেখতে পারেন যে কোন জিনিসটা লাগতে পারে, এটা আপনাদের ব্যাপার, এটা আমি বলবো না, কারণ আমি চাইবো ডেভিডসনটাকে আপনাদের চোখের সামনে নিয়ে আসার জন্য। বারবার যখন আপনারা ডেভিডসন দেখবেন, প্রত্যেক প্রশ্নের পরে যখন এক্সপ্লেনেশন দেখবেন, তখন সুবিধা কি হবে, একটা ইমেজ তৈরি হবে ডেভিডসনের, সেই জিনিসটা আপনার কাজে লাগবে হচ্ছে পরীক্ষা হলে, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাই, এই যে দেখেন এখানেও লেখা আছে রিব্রিদিং, হাইড্রোকেফালাস, ভেজোস্পাজম, হাইপোনাট্রিমিয়া, ঠিক আছে। এই জন্য বারবার বলি দুইটারই পড়া মোটামুটি সেম, একটু হচ্ছে যে জানা লাগে কোনটা হইতে পারে না হইতে পারে, ঠিক আছে। বলেন এটা বলতে পারবেন তো, গুড প্রগনোসিস ইন গুইলেন-বারি সিনড্রোম। নো হিস্ট্রি অফ ডায়রিয়াল ইলনেস। নো হিস্ট্রি অফ ডায়রিয়াল ইলনেস, ভেরি গুড। এটা হচ্ছে গুড প্রগনোসিস, একটু আগে দেখতেছিলাম আমরা 3-4টা আমাদের পয়েন্ট দেওয়া ছিল, যেখানে লেখা ছিল যে ডায়রিয়াল ইলনেস থাকলে এটা পুয়ার প্রগনোসিসের মধ্যে পড়বে, ঠিক আছে। সো এটাও করা হয়ে গেল। এই পড়াটা এসব জিনিস যখন পাবেন বা আমি যখন এইসব জিনিস আপনাদেরকে পড়াবো আমার কোর্সে, তখন হচ্ছে যে এইসব জিনিস আপনার মেইনলি এমসিকিউ এর জন্য লাগবে বেশি। তা আপনি যখন হেমাটোলজিতে এএমএল সিএমএল বা এএলএল সিএলএল এগুলো করবেন, ওগুলো কিন্তু প্রগনোসিস, ব্যাড প্রগনোসিস, গুড প্রগনোসিস অনেক ইম্পর্টেন্ট। যে কোনো, যেমন তারপরে হচ্ছে আপনার নেফ্রোলজিতে গুড প্রগনোসিস কখন বলবেন, ব্যাড প্রগনোসিস কোন ক্ষেত্রে ইউজ করবেন, এই যে এটিপিকে পড়লাম সেখানে গুড প্রগনোসিস কখন বলবেন, সবকিছু ইম্পর্টেন্ট। এই যে প্রগনোসিস গুলো চাই এগুলো মেইনলি এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট থাকে। আদারওয়াইজ যদি এসবি আকারে আসে তাহলে এই একটা ক্লু জাস্ট দিয়ে দিয়ে বলবেন যে এখানে হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট অপশন, ঠিক আছে। আচ্ছা,
মোস্ট তো লাইকলি ভাই একটা ডায়াগনোসিস, কোশ্চেন ছিল, ঠিক আছে? হ্যাঁ শিওর। সিঙ্গেল বেসড ইনভেস্টিগেশন টু ডায়াগনোসিস জিবিএস, তো এটার ক্ষেত্রে কোনটাকে আমরা বলবো সিঙ্গেল বেসড ইনভেস্টিগেশন হিসেবে? সিঙ্গেল NCS জিবিএস এর ক্ষেত্রে জি ভাইয়া, হ্যালো, এনসিএস কে বলবো নাকি ইএমজি কে বলবো? হ্যাঁ আমরা হচ্ছে এনসিএস কে বলি, ঠিক আছে? এনসিএস কে বলি। আরো স্পেসিফিক্যালি আচ্ছা ঠিক যদি বলতে আছে। হয় অ্যাকর্ডিং টু ডেভিডসন এখানে হচ্ছে যে স্পেসিফিক্যালি যদি লেখা থাকে ওই যে যেটা আপনার ব্লক আছে, তারপর হচ্ছে এফ পাবেন, ঠিক আছে? এগুলা আসলে স্পেসিফিক আপনাকে দিবে না জিবিএস এর ক্ষেত্রে, ঠিক আছে? স্পেসিফিক পয়েন্ট আপনাকে দিবে না। আর ইনভেস্টিগেশনে আমরা মেইনলি ইএমজি এর মাধ্যমে আমরা করে থাকি, ঠিক আছে? সিঙ্গেল বেস ইনভেস্টিগেশন যদি কনফার্মেটরি আচ্ছা বলে, ঠিক আছে। কনফার্মেটরি তখন আসবে। জি What is the most likely diagnosis? 36-year-old male, emergency department at stake complaining of uneasiness, mentioned having similar symptoms several years ago, but they have resolved without in seeking medical attention. Patient exhibit an ataxic gait. Upper limb show no abnormality. There is bilateral hypertonia in the lower limb. Muscle and strength is diminished in all movement, with the flexor predominantly affected. Additionally, hyperreflexia and clonus are present bilaterally. Sensation remains intact. Suspected diagnosis কি হবে? মানে আপনার ডায়াগনোসিস কিসের দিকে যাচ্ছে? Frederick ataxia. MS কেন বললেন ফেডরিকশন অ্যাটাক্সিয়া? ভাই, এটা কি মাল্টিপল কেন স্ক্লেরোসিস? বললেন Ataxic gait. ভাইয়া, মাল্টিপল আপার স্ক্লেরোসিস? আপার মোটর নিউরন লেশন আছে, এই কারণে আমি চিন্তা করতেছে। আপার মোটর নিউরোলেশন কোথায় আছে? আপার আপার লিম্বে না লোয়ার লিম্বে? Duolingo. লোয়ার লিম্বে, লোয়ার লিম্বে। তাহলে তাহলে সবার আগে কি চিন্তা করবেন? এটা নামটা কি বলতে পারবেন? এই লোয়ার লিম্বে আপার মোটর নিউরন টাইপ অফ লেশন যদি পাওয়া যায় তাহলে এটাকে কি চিন্তা করবেন? Spastic paraparesis. স্প্যাস্টিক প্যারাপাইরেসিস, ভেরি গুড। তখন আপনার হ্যাঁ, স্পাস্টিক ডিফারেন্সিয়ালের মধ্যে কি কি আসবে? Spastic paraparesis after transverse myelitis, Frederick ataxia, multiple. তারপরে অনেকগুলো তো আসে। বলেন বলেন ডিফারেন্সিয়াল বলেন, সবই তো ডিফারেন্সিয়ালের মধ্যে আসে। তো আসতেছে। এমএস আসবে, সাবেকুর সবই কম্বাইন্ড আসে। ডিজেনারেশন স্পাইনাল কর্ড। ইয়েস, তারপরে সার্ভাইকাল সবই আসবে, মায়োপ্যাথি, সবই আসে। ইয়েস আসবে। এখন আপনি দেখেন, যেহেতু একটু ক্লিয়ার করে বলতেছি, একটা সমস্যা হয়েছে ভালো হয়ে গেছে, নেক্সট আরেকটা সমস্যা নিয়ে আসছে। 36 বছর বয়স, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া 36 বছর বয়সে আসবে? এক নাম্বার পয়েন্ট। ফ্রেডরিক অ্যাটাক্সিয়ার পায়ের কোনো সমস্যার কথা বলা থাকার কথা, চোখের কোনো সমস্যা বলা থাকার কথা? Frederick ataxia চোখে থাকবে অপটিক অ্যাট্রফি। ভেরি গুড। হ্যাঁ, পেসকেবাস থাকতে হবে পেশেন্টের পায়ে। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আই তারপরে এক্সপায়ারে থাকবে। হাই ডায়াবেটিস থাকবে। হিস্ট্রি থাকে, সেন্সরি নিউরাল এইচওসি হিস্ট্রি Diabetes। এনসারিক থাকতে লস পারে। থাকবে। আচ্ছা, এখন দেখেন এখানে এরকম একটা হয়ে গেছে, তারপর আবার আরেকটা সমস্যা নিয়ে আসছে, তো এরকম ফিচার কি থাকবে ফ্রেডরিক অ্যাটাক্সিয়ার ক্ষেত্রে? বুঝলাম না। আপনার না ভাইয়া। একবার লেশন হয়েছে ভালো হয়ে গেছে, আবার লেশন নিয়ে আসছে, ও আচ্ছা। ফ্রেডরিক অ্যাটাক্সিয়ার ক্ষেত্রে কি এরকম হিস্ট্রি থাকবে নাকি লেশনের? আমি ফ্রেডরিক অ্যাটাক্সিয়াকে বাদ দেওয়ার জন্য এই পয়েন্টগুলো বলতেছি, ঠিক আছে? ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস এগুলো সব একই ডিফারেন্সিয়ালের মধ্যে চলে আসবে। কিন্তু দেখেন, একটা পেশেন্ট একবার খারাপ হয়েছিল, সে ভালো হয়ে গেছে, পরবর্তীতে পেশেন্ট স্প্যাস্টিক প্যারাপারেসিস নিয়ে আসছে, তার হাইপাররিফ্লেক্সিয়া, ক্লোনাস, বাইল্যাটারাল আছে, সেন্সরি ইনটেক্ট আছে, ঠিক আছে? সো
আমাদের এখানে যেহেতু একটা আগের হিস্ট্রি আছে, টাইমের একটা কথা বলছে, সো ডায়াগনোসিস কোন দিকে যাবে? MS এমএস এর দিকে যাবে, ঠিক আছে, এমএস এর দিকে যাবে। আপনার ফেডরিক অ্যাটাক্সিয়া যদি বলতো, তাহলে হচ্ছে যে আপনার অ্যাডোলেসেন্স একটা কথা বলতো, এবং সে প্রোগ্রেসিভলি খারাপের দিকে যাইতো। এমএস এ কি হয়? ভালো খারাপ, ভালো খারাপ, রিল্যাপস এন্ড রিমিটিং প্যাটার্ন। এমএস এর কয় ধরনের প্যাটার্ন আছে বলেন তো? 4 তিন ধরনের। ধরনের। ওকে, 4 আর 3 কোনটা হবে? রিল্যাপসিং লিমিটিং, সেকেন্ডারি প্রোগ্রেসিভ, প্রাইমারি প্রোগ্রেসিভ। প্রাইমারি প্রোগ্রেসিভ। আরেকটা ভাইয়া? ভাইয়া সেকেন্ডারি এমএস। অ্যাগ্রেসিভ। ঠিক আছে, একটা হচ্ছে ফালমিনেন্ট টাইপ, যেটা সবচেয়ে খারাপ। রিল্যাপস লিমিটিং হচ্ছে মোস্ট কমন। একটা প্রোগ্রেসিভ, একটা হলো সেকেন্ডারি প্রোগ্রেসিভ। এই জন্য বলতেছিলাম কেন রিল্যাপস লিমিটিংটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটাই পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে, ঠিক আছে। আমি এইজ এর কথা বলছিলাম ফেডরিক অ্যাটাক্সিয়ার ক্ষেত্রে। এইজ হবে না, এইজ মানে যত বয়স যাবে তত এই খারাপের দিকে যাবে। আর এমএস হচ্ছে খারাপ ভালো, খারাপ ভালো, এভাবে যাবে। এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তারপর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে পেশেন্ট হচ্ছে যে আপনার স্পেসিফিক প্যারাপেরিসিস নিয়ে আসছে, পেশেন্টের হাইপারটোনিয়া, হাইপার রিফ্লেক্সিয়া আছে, ক্লোনাস আছে, ঠিক আছে। এবং এই ধরনের একটা সিমটম তার কিছুদিন আগে ছিল, সেভারাল ইয়ার্স আগে, এবং সেটা ভালো হয়ে গেছিল। কোনো সেন্সরি সিমটম নাই, সেন্সরি সিমটম ইনটেক। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ এমএস। ওকে, আচ্ছা। সো আমাদের কোন প্যাটার্ন গুলো সবচেয়ে বেশি আসে? আমাদের এই 4টা পয়েন্ট খুব জানতে হবে। অপটিক নিউরাইটিস বা ট্রান্সভার্স মাইলাইটিস, ব্রেইন স্টেম, সেরেবেলাম সিনড্রোম, এই পয়েন্ট গুলো জানতে হবে। স্পেসিফিক্যালি যদি জানতে চায়, স্পেসিফিক্যালি লাইক হচ্ছে আপনার লার্মিট সিনড্রোমটা, যেটা নেক রিফ্লেকশনের কারণে হতে পারে, স্পাইনে টিংলিং টাইপ সেন্সেশন হতে পারে, ঠিক আছে। এটা একটা। আর নেক্সট যেটা আসতে পারে